এবার সব শেষ আয়োজন আনন্দ আড্ডা। আসুন ফিরে যাই আমাদের আজকের অতিথি বাংলা ভিশনে ভালোবাসা দিবস উপলক্ষে যে নাটকগুলো প্রচারিত হবে তার লেখক শাখাওয়াত হোসাইন, নওশাদুর রহমান এবং আনিসুল হক সাগরের কাছে। আপনাদের নাটকগুলো যখন হাজারো গল্পের মাঝে থেকে বাছাই করা হলো, সেই অনুভূতি কেমন ছিল, বা এরকম কি কোনো পরিকল্পনা ছিল যে চিন্তা করেছিলেন যে এই নাটকগুলো বাছাই হবে? আমি প্রথমে আপনার কাছে জানতে চাই। আসলে টপ 10 এর মধ্যে আসতে পারে এটা একটা চিন্তা ভাবনা ছিল। পরে যখন ফোন কল করা হয় প্রথমে, যখন বলো যে আপনার গল্পটা সিলেক্ট হয়েছে, তো আমি ভাবলাম কি টপ 10 এ মনে সিলেক্ট করা হয়েছে। পরে উনি বলেন যে না, টপ 3 তে। সো তখন অনেক ভালো লাগে। নওশাদুর রহমান, আপনি যদি বলতেন। আসলে এক কথায় বলতে গেলে যেটা অনুভূতিটা হচ্ছিল অনেক ভালো লাগা, ভাষায় প্রকাশ করার মতো না। যেদিন ফোনটা পেলাম সেদিন শুধু মানে অনেক ভালো লেগেছিল। আনিসুল হক সাগর, আপনার কি এরকম কোনো চিন্তা ছিল যে প্রথম 3টি গল্পের মধ্যে বাছাই করা হবে? ট্রুলি বলতে আমি এটা জাস্ট মজা মজা করে একটা লিখে ফেলছি, দেন দেখলাম সিলেক্টেড হয়ে গেছে। আর যখন ফোনটা আসছিল তখন আমি মনে করলাম যে আমার কোনো ফ্রেন্ড ফাইজলামি করতেছে। আচ্ছা, দেন পরে দেখলাম যে না, এটা ট্রু। তো খুব ভালো লাগলো। ক্লোজ আপ ভালোবাসার গল্প, এই যে হাজারো গল্পের মাঝে থেকে এই 3টি গল্প বাছাই করা হয়েছে, যদি আপনাদের কাছে জানতে চাই যে হাজারো গল্পের থেকে কেন এই গল্পটি আলাদা, যার কারণে বাছাই করা হয়েছে, আপনি কি বলবেন? থিমটা ছিল বাধা পেরিয়ে আসার গল্প, মানে ভালোবাসার মধ্যে বাধা থাকবে, এটা পাঠ্যপুস্তকের ব্যাপার স্যাপার। তো এখন আমরা যখন গল্পটা লিখছিলাম তখন চিন্তা ছিল যে মানে একটা সুইট একটা স্টোরির মধ্যে একটা অবস্টেকল থাকবে, ওটা শেষ করে তারপর মানে ওরা পরে মিট করবে ফাইনালি। তো ওটা নিয়ে থিমটা ছিল, ওটা নিয়ে আমি লিখছি, মানে ওই থিমটা মাথায় নিয়ে লেখা হয়েছিল আর কি। নওশাদুর রহমান, আমি যেটা চেষ্টা করছি যে গতানুগতিক ধারার বাইরে কিভাবে একটা রিলেশনশিপ তৈরি হতে পারে সেই চিন্তাটাই আমি নিয়ে আসছি। তো আমার গল্পের ভিতরে ওইটাই আমি তো ফুটিয়ে তোলার চেষ্টা করছি। যেটা আমি চেষ্টা করছি যে আমি আসলে আমার গল্পের যে চরিত্র নায়ক আর নায়িকা, তাদের মধ্যে বয়সের একটা ডিফারেন্স থাকে, যেটা মানে আমাদের সমাজে সবসময় একটা অন্য দৃষ্টিতে দেখা হয় যে ইভেন নায়িকার বয়সটা সেখানে বেশি থাকে। সেজন্য আমি মানে মনে করি যে এটা মানে সমাজের যে আমাদের যে এটা আছে, বাধাটা আছে এই ক্ষেত্রে, সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করছি। আনিসুল হক সাগর, আপনি কি বলবেন আপনার গল্প নিয়ে? আমি দেখাতে চেয়েছি যে ভালোবাসা কোনো ধর্ম মানে না, বা অন্য কোনো বাধা মানে না। দ্যাটস ইট। আপনাদের গল্পগুলো বেশ ভিন্ন ভিন্ন, একটি গল্প থেকে আরেকটি গল্প। যদি জানতে চাই এই গল্পের বাস্তব যে চরিত্রগুলো সেগুলো কাছ থেকে দেখার সুযোগ কতখানি হয়েছে? নওশাদুর রহমান। একদমই হয়নি, পুরোটাই কল্পনা। পুরোটাই আমার কল্পনা থেকে। আসলে যখন গল্পটা লিখতে শুরু করেছিলাম তখনই মানে একটা চিন্তা ছিল যে গতানুগতিক ধারার বাইরে চিন্তা করব। তো সেখান থেকে হুট করে আইডিয়াটা চলে আসা এবং তারপরে ভাবনা, তারপরে লেখা। আনিসুল হক সাগরের কাছে অ্যাকচুয়ালি আমি ঘটনা লিখছি আমার ফ্রেন্ডের লাইফের উপর বেস করে, তো ওটা জাস্ট একটা বেস ছিল। তো এরপরে আমি বাকিটা ইমাজিনেশন থেকে তো লিখে ফেলছি। ফ্রেন্ডটা কি বুঝতে পেরেছে বা জানতে পারে যে তার গল্পের উপর বেস করে আপনি লিখেছেন, বা তার অনুভূতি কি, রাগ হয়েছে বা খুশি হয়েছে? সে অ্যাকচুয়ালি রাগই হয়েছে মোটামুটি, সে জিনিসটা জানাতে চায় না ওকে, কারণ আমি তো জানতাম না যেটা সিলেক্ট হবে, তাহলে আমি অ্যাটলিস্ট নামটা চেঞ্জ করে দিতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো শাখাওয়াত হোসাইন, একদিন রাতে আমি একটা ফিমেল আরজে ভয়েস শুনতে শুনতে থিমটা আসে। মানে আমার স্টোরিটা ছিল এরকম যে একটা ছেলে সব কাজ ফেলে একজন ফিমেল আরজে শোটা শুনে আর কি, একটা লিসেনার কিভাবে তার পছন্দের আরজের কাছে আরজে পর্যন্ত পৌঁছাতে পারে, এটাই। আর এখানে ওই নায়ক যার কাছ থেকে সলিউশনটা নেই, একটা ফ্রেন্ড থাকে, ওই ফ্রেন্ডটা সবসময় সলিউশন দিবে কিন্তু তাকে খাওয়াতে হবে, মানে তাকে ট্রিট দিতে হবে আর কি। তো আমার একটা ফ্রেন্ড আছে, আমি ওটা কিন্তু বাস্তব চরিত্র, যে কোন একটা সলিউশন দিলেই তাকে ট্রিট দিতে হবে। সো হেলদি। নাটকের যে চরিত্রটা করা হয়েছে মানে ফ্রেন্ড, উনি অনেক হেলদি। আচ্ছা আচ্ছা। তো কিভাবে জানতে পারলেন ক্লোজ আপ ভালোবাসার গল্পের প্রতিযোগিতার বিষয়? একটা পেপার দেখে তারপর পাঠানো হয় গল্পটা। আপনার কাছে জানতে চাই। আমি ফেসবুকে দেখলাম একটা অ্যাড, ক্লোজ আপের যে অ্যাডটা ছিল, দেখে গানটা ভালো লাগলো। পরে দেখলাম যে সেখানে একটা অ্যাড দিল যে গল্প পাঠানোর জন্য, তো ওখান থেকে ইন্টারেস্ট জাগলো দিদি। বাসার মানুষ, কাছের মানুষ বা বন্ধু বান্ধবদের সাপোর্ট কতখানি ছিল? এটা অ্যাটলিস্ট কেউ মানে একদম কেউ জানতো না আমি যে পাঠাচ্ছিলাম। জানার পরে সবাই খুশি খুব, কারণ আমি একজন নন রাইটার বলতে পারেন, তো ওইভাবে সবাই খুশি খুব।
নওশাদুর রহমান, আপনি যদি বলতেন এই বিষয়ে যে বাসার আশেপাশের মানুষের অনুপ্রেরণা কেমন ছিল? আমার ফ্যামিলি কখনো আমাকে কোনো কাজে বাধা দেয় না, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, এবং আমি এটাকে অনুপ্রেরণা হিসেবে দেখি। এই প্রতিযোগিতার বিষয়ে কিভাবে প্রথম জানতে পারলেন? আমি গতবার যেটার এই প্রতিযোগিতা হয়েছিল সেখানে আমি গল্প সাবমিট করেছিলাম, সেখানে সিলেক্ট হয়নি। আচ্ছা, তো একটা আশা ছিল, মানে ওই চিন্তাটা ছিল যে পরবর্তীতে যখন হবে তখন আবার পাঠাবো। তো হঠাৎ করে আবার টিভিতে দেখলাম একটা, তারপরে এই যে গল্পগুলো এত সুন্দর করে গুছিয়ে লিখেছেন এবং বাছাই হয়েছে, আজ গল্প 3টি প্রচারিত হবে বাংলাভিশনের পর্দায়। তো গুছিয়ে লেখার এই অভ্যাসটা বা শুরু থেকেই আপনাদের লেখালেখির অভ্যাস কতখানি ছিল, এই বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে নওশাদুর রহমান। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমার টুকটাক লেখালেখির প্রচেষ্টা। তো আমি এখনো রাত্রে ঘুমানোর আগে যদি আমি একবার ডায়েরি না লিখি আমার ভালো লাগে না। সেখান থেকে লেখালেখির অভ্যাস। আমি কখনো মানে চিন্তা করিনি যে আমার একটা লেখা এরকম কোথাও হঠাৎ করে হয়ে যাবে বা একটা ভিজুয়াল ইফেক্ট চলে আসবে আমার লেখার, এটা আমি কখনো কল্পনায় ভাবিনি। শাখাওয়াত, আপনার কাছে একটু জানতে চাই এই বিষয়ে। আমি ফার্স্ট লিখি স্কুল ম্যাগাজিনে, এখন একটা মানে পেপারে ফান ম্যাগাজিনে কাজ করতেছি। আচ্ছা, আর ফেসবুকে মানে স্ট্যাটাস দিয়ে ফ্রেন্ডদেরকে প্রচুর পেইন দেই, আচ্ছা, মানে ছোট ছোট গল্প বা জোকস টাইপের, ওইখান থেকে অভ্যাসটা হয়। মানে ফ্রেন্ডরা, কিছু ফ্রেন্ড খুব পছন্দ করে, হ্যাঁ, কিছু ফ্রেন্ড আবার খোঁচা দেয়, তো এখান থেকে লেখালেখি অভ্যাসটা শুরু, দেন তারপর এখানে সাবমিট করে কি গল্পটা। এবং সাগর, আপনি যদি বলেন। আমি ওভাবে কোনোদিন লেখালেখি করি নাই, জাস্ট ফেসবুকে স্ট্যাটাস মজা করে দেওয়ার চেষ্টা করতাম। তো ওখান থেকেই আমার লেখালেখি শুরু, মানে লেখালেখি শুরু বলতে কি এটাই আমার ফার্স্ট লেখা। আচ্ছা, তো এটা আসলে খুশির একটি বিষয় যে প্রথম লিখেছেন এবং এটা প্রচারিত হচ্ছে। ভবিষ্যতের পরিকল্পনার বিষয়ে যদি জানতে চাই, আমরা কতখানি আপনাদের মাঝে লেখার প্রবণতা কতখানি দেখবো? বেসিক্যালি এটা হচ্ছে শখের বসে, মানে যে কোনো কাজ করি না কেন জাস্ট শখের বসে এটা করে যাবো আর কি। নওশাদ, আপনি? আমি যদি বলি তাহলে লেখালেখি আমার একটা ভালো লাগার একটা কাজ, আমি লিখে আনন্দ পাই, তো আমি চেষ্টা করবো প্রতিনিয়ত লিখে যাওয়ার। সাগর? আগে তো কোনোদিন লিখতাম না, বাট এখন চিন্তা করতেছি ইন্টারেস্ট নেওয়া উচিত। তো যারা লেখালেখি করছেন তাদের প্রচুর পড়ার প্রয়োজন হয় এবং তাদের মাঝে পড়ার অভ্যেসটা বোধহয় অনেক বেশি হয়। কতখানি পড়াশোনা করা হয়? পড়ালেখার বইয়ের বাইরে প্রচুর পড়ালেখা করি, উপন্যাস, গল্প। আমার এই যে চশমা যে পাওয়া, এটা কিন্তু এই জন্যই, ছোটকাল থেকে প্রচুর পড়তাম, লুকাই লুকাই পড়তাম যে আম্মু দেখতে না পারে। তো এখনো পড়ি, প্রচুর পড়ি। আমার পড়তে খুব ভালো লাগে। আমি যখন অবসর পাই বা অবসর বের করে নেই পড়ালেখা করার জন্য আর কি। নওশাদ? হ্যাঁ, আমিও পড়তে অনেক ভালোবাসি। আমি প্রতিনিয়ত নতুন নতুন লেখকের বই পড়ার চেষ্টা করি। আমার জীবনে যেটা হয়েছে যে আমি যখন স্কুলে পড়তাম, আমার একটা হোস্টেল লাইফ ছিল, তো সেখানে আমি যেটা করতাম যে গল্পের বইয়ের পাতা ছিঁড়ে ফেলতাম, ছিঁড়ে ফেলে সেটা পাঠ্য বইয়ের সাথে কষ্টেপ দিয়ে লাগিয়ে পড়তাম, যেন টিচাররা বুঝতে না পারে যে আমি গল্পের বই পড়ছি না পাঠ্য বই পড়ছি। আমি এরকম ভাবে বেশ দুষ্ট ছিলেন। আপনি? যদি ফ্র্যাঙ্কলি বলি, ফেসবুকে স্ট্যাটাস ছাড়া আমি আর কিছু পড়ি না। আপনারা ভালোবাসার গল্প লিখেছেন, হাজারো গল্পের মাঝ থেকে ক্লোজ আপ কাছে আসার গল্প প্রতিযোগিতায় আপনাদের গল্পগুলো বাছাই হয়েছে এবং আজ প্রচারিত হচ্ছে। একটা প্রশ্ন না করলেই নয়, ভালোবাসা বলতে আপনারা কি বোঝেন? আমার মতে একটা কনসার্ট, একজন প্লে করবে, একজন গান করবে, মানে একটা ছাড়া একটা হবে না। ধরেন প্লে বন্ধ হয়ে গেল, ও গান করছে, দেখতে ভালো লাগবে না। আবার ধরেন ও খালি গলায় গান করতেছে কিন্তু গিটার প্লে হচ্ছে না, ওটা ভালো লাগবে না। মানে দুজন থাকতে হবে, একজন গিটার প্লে করবে আর একজন গান করবে। আমার কাছে এটা হচ্ছে ভালোবাসা। নওশাদ? মানে ভালোবাসাটা বলতে যে দুইজনের মধ্যেই যে একটা রিলেশন, আমার কাছে সেটা না। ভালোবাসা হচ্ছে হলো পরিবারকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, সমাজকে ভালোবাসা। সাগর, আপনি কি বলবেন? ভালোবাসা চিন্তা করিনি। আলাদাভাবে ভালোবাসার মানুষ থাকে যে আমি আমার মাকে খুব বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি, বা আমি আমার ওই বান্ধবীটিকে অনেক বেশি ভালোবাসি। এই বিষয়ে জানতে চাই, শাখাওয়াত, আপনি বলুন। ফ্যামিলিকে খুব পছন্দ করি, মানে আমি সবসময় যেখানে যাই না কেন খুব দ্রুত পাশে চলে আসি। ইন্টারনেট ফ্রেন্ড অনেক পিঞ্চ করে, তারপরে আমি চলে আসি। মানে আমি ফ্যামিলিকে খুব পছন্দ করি। আর এমনিতে স্পেশাল কেউ নেই, হ্যাপিলি সিঙ্গেল। নওশাদ? আমিও ফ্যামিলিকে খুবই মিস করি। আমি ঢাকায়, আমার ভাই আর আমি থাকি, আমার ফ্যামিলি থাকে গ্রামে, তো এমনি ফ্যামিলির প্রতি ভালোবাসাটা চলে আসে। আর যেটা বলতে হয় যে আমিও হ্যাপিলি সিঙ্গেল। এবং সাগর? আমি আমার ফ্যামিলি আর ফ্রেন্ডদের অনেক ভালোবাসি, ওদেরকে টাইম দিতে পছন্দ করি। তো ওদের টাইম দিতে দিতে মেবি গার্লফ্রেন্ড হওয়ার টাইম হয় নাই। লক্ষ্মী ছেলে, সবাই কারো কোনো মেয়ে বন্ধু নেই। কেউ মিথ্যা কথা বলতেছে মেবি। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, সামনে যখন লিখবেন কোন বিষয়গুলো নিয়ে লেখার ইচ্ছে সবচেয়ে বেশি? নওশাদ, আপনি যদি বলতেন। লেখাটা আসলে কোন বিষয়ের উপরে এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর, যে হঠাৎ একটা সিচুয়েশন মাথায় চলে আসলো, একটা আইডিয়া মাথায় চলে আসলো, সেটা নিয়ে হুট করে লেখা হয়ে যায়। তো সেরকম এখন কোনো প্ল্যান নাই যে ওইটা নিয়ে লিখবো, আদৌ ওটা নিয়ে লিখবো, এরকম কোনো প্ল্যান নেই।
তবে লিখে যাচ্ছি, এখনো লিখতেছি, যে লেখা যে বন্ধ আছে তা না, লিখে যাচ্ছি, এখনো টুকটাক লিখতেছি। ভবিষ্যতে কি নিয়ে লিখবো এটা এখনো চিন্তা করিনি। সাগর? আমি এখনো কি নিয়ে লিখবো এভাবে কিছু চিন্তা করি নাই, তবে ইচ্ছা আছে কালকে মিড এক্সাম আছে, ওটাতে ভালো কিছু লেখার জন্য। আচ্ছা, শাখাওয়াত? আমি একটা বই পড়তেছিলাম, ওখানে একটা ক্যারেক্টার আছে, ওটা হচ্ছে আপনার একটা ম্যাজিশিয়ান। হ্যাঁ, তো আমার ওটা পরে একটা থিম আসছে, আমার খুব ইচ্ছা একটা লেখা, যে একটা মানে যে আমার গল্পে যে নায়ক থাকবে সে ম্যাজিশিয়ান হবে আর কি। এমন একটা থিম আসছে, এখন ওটা নিয়ে লিখতে পারি সামনে। ফেসবুকে ফ্রেন্ডদেরকে আবার পেইন্ট দিব চিন্তা করতেছি। ক্লোজ আপ কাছে আসার গল্প, এই প্রতিযোগিতার মাধ্যমে আপনাদের গল্পগুলো বাছাই হয়েছে। এই প্রতিযোগিতার বিষয় একটু জানতে চাই, যে কতখানি সহায়ক ভূমিকা পালন করছে নতুন যারা আসছেন সাগরের? অবশ্যই অনেক সহায়তা করবে, কারণ আমার মতো রাইটার যারা আছে লেখালেখি করে না, তারাও হয়তো মানে ইচ্ছা করবে যে লিখি, তো এটাতে ভালো একটা ফিডব্যাক পাওয়া যাবে আর ভালো ভালো রাইটার পাওয়া যাবে। নওশাদ? হ্যাঁ, আমার কাছেও তাই মনে হয়। কারণ হচ্ছে হলো যে একজন নতুন লেখক হুট করে একজন প্রকাশকের কাছে গিয়ে বলতেও পারে না যে আমার লেখাটা প্রকাশ করুন। সেক্ষেত্রে এই ধরনের প্ল্যাটফর্ম পাওয়াটা অনেক মানে একটা ভাগ্যের ব্যাপার। শাখাওয়াত? প্রথমত এটা হচ্ছে কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যায়, যে আমার গল্প সিলেক্ট হয়েছে, এটা অবশ্যই খুব মানে অনেক বড় একটা ব্যাপার। আর মানে আশেপাশের ফ্রেন্ডরা বা কাছের মানুষরাও লিখতে আগ্রহী হবে, যে হ্যাঁ ওর গল্প তো সিলেক্ট হয়েছে, তাহলে আমারটা হয়তো বা হতে পারে সামনে। তার মানে চমৎকার একটা কম্পিটিশন। আর বেসিক্যালি 14 ফেব্রুয়ারি অনেক ইম্পর্টেন্ট একটা ডে টিনেজারদের জন্য, তো ওটাকে বেস করে, ভালোবাসাকে বেস করে একটা কম্পিটিশন, আমার মনে হয় এটা অনেক চমৎকার একটা কম্পিটিশন। আর একটা বিষয় জানতে চাই, যে ক্লোজ আপ কাছে আসার গল্প এই প্রতিযোগিতা নিয়ে আপনাদের এই আয়োজনটা নিয়ে আপনাদের কি প্রত্যাশা, কি স্বপ্ন, বা ভবিষ্যতে এই আয়োজন সম্পর্কে যদি জানতে চাই, যে কোথায় দেখতে চান এরকম আয়োজন আরো হোক, এই বিষয়ে যদি কিছু বলতেন। অনেক চ্যানেলে দেখি যে নাচ গান, হ্যাঁ অভিনয়, এগুলোর উপর প্রচুর কম্পিটিশন হয়, তো লেখালেখির উপর কম্পিটিশন খুবই কম, বলতে গেলে দেখাই যায় না। তো আমার মনে হয় এরকম কম্পিটিশন বিভিন্ন স্পেশাল ডে গুলোর উপর বেস করে এরকম কম্পিটিশন আরো হওয়া উচিত। নওশাদ? আমার কাছে যেটা মনে হয় যে কিছু লেখক উঠে আসুক, নতুন লেখক আমাদের মতো যারা নতুন লিখতেছে, তাদের জন্য এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম। তারা যতটুকু আরো ডেভেলপ করতে পারে কম্পিটিশনটাকে, সেটাই কামনা। সাগর? আমার ইচ্ছে যে আরো সামনে এরকম অনেক অনুষ্ঠান আসুক, যাতে মানুষ লিখতে আগ্রহী হয়, নাহলে অনেক মানে বোরিং একটা স্টোরি চলে আসে প্রতিটা নাটকে। এই জিনিস বোরিংটা কাটানোর জন্য ভালো কিছু রাইটার দরকার। আমরা আশা করছি যে ক্লোজ আপ কাছে আসার গল্প প্রতিযোগিতার মাধ্যমে আরো সুন্দর সুন্দর অনেক গল্প আমরা তরুণ প্রজন্মের কাছ থেকে পাই, অনেক তরুণ লেখকদের আমরা পাই, আরো নতুন নতুন কিছু আমাদের সামনে উপস্থাপিত হোক। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ভালোবাসা দিবসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।